হ্যালো এভরিওয়ান, আমরা আজকে একটা নতুন একটা প্লেলিস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব এই প্লেলিস্টের থ্রুতে, সেই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার তাপ গতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্স। এই থার্মোডাইনামিক্সের আমরা একটা কমপ্লিট প্লেলিস্ট তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব, যাতে অ্যাজ আ ওপেন কন্টেন্ট তোমরা হচ্ছে এই থ্রুতে তোমরা প্রিপারেশন নিতে পারো এই অধ্যায়টা, বা ইন দ্য মিন টাইম যখন আসলে তোমার সামনে পরীক্ষা বাট এই অধ্যায়টা তোমার হয় নাই ঠিকভাবে ওইভাবে ক্লিয়ার করা, তো এই প্লেলিস্টের থ্রুতে আমরা বিশ্বাস করি যে আসলে তুমি এই অধ্যায়ের একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে সবগুলো কনসেপ্ট অনুযায়ী। আমরা সেভাবেই এই প্লেলিস্টটা সাজাইছি এবং সেভাবে এই জিনিসটা তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব। ওকে, সো থার্মোডাইনামিক্স একটা কোর পার্ট ফিজিক্সের, সেটাতে আমরা বেশ কিছু রুলস পড়ব। বেসিক্যালি এই অধ্যায়টা তৈরি আসলে থার্মোডাইনামিক্সের তিনটা রুল এবং তার অ্যাপ্লিকেশনস এর উপর বেস করে। সো আমরা যদি সামনে এগোই তাহলে আমরা আসলে সিরিয়ালি পড়ার চেষ্টা করব। দেখো, সো ফার্স্ট অফ অল আমরা যদি শুরু করতে চাই, তো সবার আগে যেহেতু অধ্যায়টার নাম আমরা আসলে থার্মোডাইনামিক্স বলতেছি, সো এই অধ্যায়ে বেসিক কিছু পার্ট আছে, বেসিক কিছু টার্ম আছে, যে টার্মগুলো সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে এবং এর কোরেসপন্ডিং যে টার্মগুলো আছে সেই টার্মগুলো সম্পর্কে যে একটা সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান, এই পার্থক্যটুকু আমাদের মনে রাখতে হবে। সো সবার আগে আমরা যে টার্ম দিয়ে শুরু করব সেটা হচ্ছে তাপ এবং তাপমাত্রা, ঠিক আছে, অর্থাৎ হিট এন্ড টেম্পারেচার। সবার আগে আমরা যদি দেখতে চাই আসলে এই জিনিসগুলো আসলে কি মিন করে, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে আসলে তোমাদের সুবিধার্থে সংজ্ঞাগুলো দেয়া আছে যাতে তোমরা এটা দেখে নোট ডাউন করতে পারো। বলা আছে তাপ হচ্ছে শক্তির একটি রূপ, অর্থাৎ সহজভাবে বললে তাপ এক প্রকার এনার্জি, তাই তো? এনার্জির একটা ফর্ম। আমরা অনেক ধরনের এনার্জি পড়ছি, আমরা যান্ত্রিক শক্তি পড়ছি, যান্ত্রিক শক্তি বাদে আমরা আরো এনার্জি ফর্মগুলো পড়ছি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি। এইরকম একটা ফর্ম হচ্ছে তাপ শক্তি। তার মানে এক কথায় বলতে গেলে তাপ এক প্রকার শক্তি, ঠিক আছে? এই শক্তিটা কার সাথে কানেক্টেড? এই শক্তিটা আসলে কানেক্টেড কোন একটা বস্তুর অণু বা পরমাণু গতি শক্তির সাথে কানেক্টেড, ঠিক আছে? এই জিনিসগুলোর ডেপথ আমরা অধ্যায়ের থ্রুতে যখন পড়তে এগোবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে এই জিনিসগুলো ওই জিনিসের সাথে কানেক্টেড। এবং সাথে যখন আমরা তাপমাত্রা নিয়ে পড়বো, তাপমাত্রা হচ্ছে কোন একটা বস্তু তাপীয় অবস্থা, কোন একটা বস্তু তাপীয় অবস্থা। এই তাপমাত্রাটা করে কি? যা নির্ধারণ করে যে ওই বস্তু কোন বস্তুর যদি সংস্পর্শে আসে তাইলে সে তাপ গ্রহণ করবে নাকি তাপ বর্জন করবে, অর্থাৎ তাপ সে দিবে নাকি তাপ নিবে। জিনিসটা দেখতে এরকম, ধরে নাও যে এইরকম একটা বস্তু আছে, এইরকম একটা বস্তু আছে, এটা হচ্ছে দুইটা বস্তু। দুইটা বস্তুর মধ্যে ধরো এই বস্তুর টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং সে ফর एग्जांपल এই বস্তুর টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রাকে আমরা ডিগ্রি সেলসিয়াস দ্বারা রিপ্রেজেন্ট করি, আর তাপ যেহেতু এক প্রকার শক্তি, একে আমরা জুল দ্বারা রিপ্রেজেন্ট করি। ধরে নাও এই 10 ডিগ্রি সেলসিয়াসের যে বস্তুটা, সেই বস্তুর মধ্যে 100 জুল পরিমাণ শক্তি আছে এবং 60 ডিগ্রি সেলসিয়াসের যে বস্তুটা তার মধ্যে 50 জুল পরিমাণ তাপ শক্তি আছে, ঠিক আছে? এখন যদি এখানে বলছে যে কোন বস্তুর সংস্পর্শে আসতে, অর্থাৎ আমরা যদি দুটো বস্তুকে টাচ করি অথবা কোন একটা কানেকশন তৈরি করি, যে কানেকশন থ্রুতে এই দুইটা বস্তু কানেক্টেড হয়ে যায়। যদি এই দুইটা বস্তু কানেক্টেড হয়ে যায় তাহলে আসলে কি হবে? দুইটা বস্তুর মধ্যে টেম্পারেচার বা তাপমাত্রারও একটা ডিফারেন্স আছে, দুইটা বস্তুর মধ্যে তাপেরও একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? এখন যে ঘটনাটা ঘটবে সেটার জন্যই আসলে সেটাই ডিটারমাইন করে দিবে আমার তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রার সংজ্ঞা থেকে আমরা বুঝি যে তাপীয় সংস্পর্শে আসলে কোন বস্তুটা তাপ গ্রহণ করবে নাকি তাপ বর্জন করবে সেটা নির্ধারণ করে দেয় কে? তাপমাত্রা। অর্থাৎ এটা এমন না যে এই বস্তুর 100 জুল তাপ আছে, এই বস্তুর মধ্যে তাপ শক্তি 50 জুল, তার মানে এখানে বেশি
বেশি থেকে কমের দিকে ট্রান্সফার হবে, জিনিসটা এমন না। কারণ তাপ শক্তি কখনো ডিটারমাইন করে দেয় না যে আসলে কোন বস্তু থেকে কোন বস্তুতে তোমার তাপটা ট্রান্সফার হবে। কে ডিটারমাইন করে? তাপমাত্রা ডিটারমাইন করে। অর্থাৎ যে বস্তুর তাপমাত্রা বেশি সে বস্তু থেকে তাপ শক্তি এই বস্তুতে কনভার্ট হবে। এই সংজ্ঞা দ্বারা এটাই বোঝায় যে তাপমাত্রা হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য কোন একটা বস্তুর যা আসলে নির্ধারণ করে দেয় ওই বস্তুটা যদি অন্য কোনো তাপীয় বস্তুর সংস্পর্শে আসে তাহলে সে তাপ দিবে নাকি তাপ নিবে। তার মানে এখানে এই বি বস্তুটা তাপ দিতেছে এবং এ বস্তুটা তাপ গ্রহণ করতেছে, ঠিক আছে? তার মানে তাপমাত্রা এই জিনিসটা ডিটারমাইন করে দেয়। তার মানে আমরা কখনোই ডিসিশন নিব না অন দা বেসিস অফ টেম্প, মানে অন দা বেসিস অফ তাপ, মানে আমরা তাপের থ্রুতে কখনো ডিসিশন গুলো নিব না। আমরা ডিসিশন গুলো নিব কার থ্রুতে? আমরা ডিসিশন গুলো নিব তাপমাত্রার থ্রুতে, রাইট? ওকে, তাহলে আমরা সোফার এতটুকু বুঝছি যে যে বস্তুর তাপমাত্রা বেশি সে বস্তুর তাপ শক্তি বর্জন করবে এবং যে বস্তুর তাপমাত্রা কম সে বস্তুটা তাপ শক্তি গ্রহণ করবে। এতটুকু আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট যে কোশ্চেনটা অ্যারাইভ হয় সেটা হইছে যদি এই বস্তুটা তাপ শক্তি বর্জনই করে এবং এই বস্তুটা গ্রহণই করে তাহলে আসলে কতক্ষণ ধরে এই গ্রহণ বা বর্জন চলতে থাকবে, রাইট? কারণ এই বস্তু কি সারাক্ষণই তাপ বর্জন করতে থাকবে বা এই বস্তু কি সারাক্ষণই তাপ গ্রহণ করতে থাকবে? উত্তর হচ্ছে না। তাহলে কতক্ষণ পর্যন্ত বা আমরা কিভাবে বুঝবো? ব্যাপারটা হচ্ছে এমন, যেহেতু তাপমাত্রা ডিফারেন্স থাকার কারণে তাপ শক্তিটা ট্রান্সফার হচ্ছে, তার মানে যদি দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রা সমান থাকে তাহলে তাপটা ট্রান্সফার হবে না। অর্থাৎ এই দুইটা বস্তুর যখন তাপমাত্রা সমান হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আসলে ট্রান্সফারটা চলতে থাকবে। যখন তাপমাত্রা সমান হয়ে যাবে আর ট্রান্সফার হবে না। তাহলে এই জিনিসটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে দেখতে পাই? মোট কথা এইখানে আসলে তাপ শক্তি কি হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার হচ্ছে। আমরা জানি শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নাই, তাই তো? তার মানে আমরা ওই বেসিসের উপরে বেস করে আমরা এই সিদ্ধান্তটা নিব। তার মানে এই যে এ বস্তুর যে পরিমাণ কিউ এ মানে তাপ শক্তি থাকবে এবং বি বস্তুর মধ্যে তাপ শক্তি দুইটা সমান হইতে হবে সব সময়। কারণ আমরা জানি যে এনার্জি সংরক্ষণশীল, মানে শক্তি সংরক্ষণ থাকে, মানে কম বা বেশি হয় না কখনো, সৃষ্টি বা ধ্বংস নেই। ওই যে আমরা ছোটবেলায় যেটা পড়ছি। যেহেতু এখানে তাপ, আমরা তাপ শক্তির ফর্মুলা জানি যে ms del theta equal to say for example m1 s1 ma sa del theta, আর এখানে হবে mb sb del theta b, রাইট? কারণ আমরা জানি যে তাপ শক্তির আসলে সূত্র হচ্ছে ms del theta। যখন আসলে তাপমাত্রা পরিবর্তন হয় তখন আমরা তাপ শক্তি সূত্র জানি হইছে এটা। যেমন আমরা গতি শক্তি সূত্র জানি হাফ mv স্কয়ার, বিভব শক্তি সূত্র জানি mgh। ঠিক তেমনি ভাবে তাপ শক্তির এই ফর্মুলা যখন তাপমাত্রা চেঞ্জ হয়, ঠিক আছে? তাহলে আমরা আসলে এই প্রিন্সিপালের থ্রুতে আমরা এগোতে পারি এই পার্টিকুলার জিনিসে, ঠিক আছে? আমরা যদি ধরে নিই যে এই দুইটা বস্তুতে ঠিক একই পরিমাণ, এই দুইটা বস্তু ধরে দাও যে ব্যাপারটা দেখতে এমন, আমরা যদি শুরু করি দেখো, আমরা যদি দেখি যে এইখানে ধরো এই পাত্রে ঠিক 1 কেজি পানি আছে, 1 কেজি কি আছে? পানি আছে, যে পানির তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস, রাইট? এবং এটা হচ্ছে এ পাত্র এবং এই পাত্রটা হচ্ছে বি পাত্র। যে পাত্র 1 কেজি পানি আছে, 1 কেজি পানি আছে এবং সেই পাত্রের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি আমরা কানেক্ট করে দিই তাহলে আমরা জানি যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এখানে তাপ শক্তি ট্রান্সফার হবে, কারণ এর তাপমাত্রা বেশি এর তাপমাত্রা কম, ঠিক আছে?
সো এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে আসলে কতক্ষণ ধরে এই ট্রান্সফারটা হবে, এই কোশ্চেনে আমরা এসে আটকাইছি। তো আমরা যদি ওই প্রিন্সিপালে আমরা করব, সেটা হচ্ছে এম এ এস এ ডেল থিটা এ এবং এম বি এস বি ডেল থিটা বি, রাইট? ওকে, যেহেতু এই দুইটাতে সেম পরিমাণ পানি আছে, তার মানে দুইটার এইটা সেম, তার মানে আমরা দুইটার এইখান থেকে এটা কেটে দিতে পারি। যেহেতু পানি এস রিপ্রেজেন্ট করে আপেক্ষিক তাপ, তার মানে যেহেতু দুইটা একই বস্তু এবং দুইটাই পানি, তার মানে দুইটার এস সমান, তার মানে এটা সেম। তার মানে আমরা দিন শেষে দাঁড়াই ডেল থিটা এ ইকুয়াল টু ডেল থিটা বি। ডেল থিটা মানে কি? তাপমাত্রার পরিবর্তন। আমরা ধরে নিলাম যে থিটাতে এসে আসলে থামবে, যেহেতু এ বস্তু তাপটা ছাড়বে, তার মানে এই বস্তু এটা বেশি, রাইট? এ বস্তুর কি বেশি? এ বস্তুর তাপমাত্রা বেশি। যদি এ বস্তুর তাপমাত্রা বেশি হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই জায়গা থেকে ঠিক আছে, আমরা যদি এখানে বলতে পারি যে এ বস্তু যেহেতু তাপমাত্রা বেশি, তার মানে এ বস্তুর ক্ষেত্রে আমরা শুরু করব কই থেকে? আমরা শুরু করব 60 থেকে। তার মানে 60 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু থিটা মাইনাস 10 না 20, এখানে আমরা লিখছি, তাই তো? থিটা মাইনাস 20, ঠিক আছে? তার মানে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে ডেল থিটা মানে কি তাপমাত্রার পরিবর্তন। এই বস্তু তাপমাত্রা 60 থেকে পরিবর্তনের থিটা হবে এবং এই বস্তু তাপমাত্রা 20 থেকে বেড়ে থিটা হবে, যেহেতু এ গ্রহণ করতেছে, তাই তো? এই যে দেখো, এখন আমরা বুঝতে পারবো যে আসলে কততে এসে দুইটা বস্তু থামবে। তার মানে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এই পাশে যদি থিটাটা চলে যায় তাহলে 2 থিটা এবং এই পাশে যদি এটা আসে তাহলে হচ্ছে 60 প্লাস 20, তার মানে থিটা ইকুয়াল টু 60 প্লাস 20 ডিভাইডেড বাই 2, রাইট? তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যখন দুইটা একই পরিমাণের বস্তু এবং দুইটা সেম বস্তু থাকে, তখন আসলে এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি আমি কানেকশন করে দিই তাপীয়, তাহলে এই দুইটা বস্তু আসলে তাদের যার যার টেম্পারেচারের এভারেজে এসে থামবে। তার মানে এই বস্তুটা টেম্পারেচার হয়ে যাবে 40 এবং এই বস্তুটা টেম্পারেচার হয়ে যাবে 40। তার মানে এই দুইটা বস্তু টেম্পারেচার যখন 40 ডিগ্রি সেলসিয়াসে এসে থামবে, তখন আমরা বলতে পারবো যে এই দুইটা বস্তু তাপমাত্রা সেম। যখন এই দুইটা বস্তু তাপমাত্রা সেম হবে, তখন আমরা বুঝতে পারবো যে এই দুইটা বস্তুর মধ্যে আর তাপের আদান প্রদান হবে না। তার মানে সোফার আমরা যে জিনিসটা বুঝছি, সেই জিনিসটা হচ্ছে তাপমাত্রা আসলে নির্ধারণ করে দিবে তাপের আদান প্রদান কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে এবং কতক্ষণ পর্যন্ত হবে। এই কোশ্চেনের অ্যানসার হচ্ছে যতক্ষণ পর্যন্ত না দুইটা বস্তুর তাপমাত্রা সেম হয়। তাহলে তৃতীয় কোশ্চেন যদি আমাকে ম্যাথমেটিক্যালি দেখাইতে বলে যে আসলে তাপীয় কানেকশন করার পর এই দুইটা বস্তুর তাপমাত্রা কত এসে দাঁড়াবে, তখন আমরা কিভাবে বের করতে পারি আমরা সেটাও দেখাইলাম, ঠিক আছে? সেটা আমরা ওই যে তাপ শক্তির যে সংরক্ষণশীলতা এটা দিয়ে প্রমাণ করলাম। যদি একই বস্তু হয় এবং একই পদার্থ হয় এবং সেম পরিমাণই থাকে, তাহলে এইখানে থিটাটা হবে তাদের দুইটার এভারেজ, রাইট? ওকে, আর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এই জিনিসগুলোর মান এক্সিস্ট করবে, আমরা সেইভাবে আবার সূত্র বসে ওইটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, সো আমরা যদি নেক্সটে যাই, তাহলে নেক্সটে যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে শুরুতে যে জিনিসটা লেখা আছে তাপীয় সমতা, এই জিনিস সম্পর্কে আমরা এতক্ষণ ধরে দেখলাম। তাপীয় সমতা, তাপীয় সমতা হচ্ছে যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান ঘটবে না, অর্থাৎ যখন দুইটা বস্তু টেম্পারেচার সেম হয়ে যাবে তখন তো তাপের আদান প্রদান হবে না, এটাকে বলে তাপীয় সমতা, ঠিক আছে? এখানে একটা কোশ্চেন দেয়া আছে তোমাদের জন্য, এটা আমরা একটু চিন্তা করি। বলছে যে সৌরজগৎ তাপীয় সমতায় আছে কি না। চিন্তা করার বেসিস কোন জায়গাতে হবে? এই ধরনের কোশ্চেন তোমাদের খ নম্বরে আসতে পারে। উত্তরটা হচ্ছে না। কেন উত্তরটা না? কেন সৌরজগৎ তাপীয় সমতায় নাই?
তাহলে আমাদের আগে চিন্তা করতে হবে যদি তাপীয় সমতায় থাকে তাহলে সবচেয়ে বড় সমস্যাটা কোন জায়গাতে? সবচেয়ে বড় সমস্যাটা ওই জায়গাতে যে যখন দুইটা বস্তু তাপীয় সমতায় থাকবে তখন আসলে সে তাপের আদান প্রদান করতে পারবে না। কিন্তু একটা সোলার সিস্টেমে তাপের আদান প্রদানটা অনেক জরুরি। যেমন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, তাই তো? এই তাপের জন্যই আমরা আসলে পৃথিবীতে বসবাস করতে পারতেছি। এটা একটা বেসিক রিজন, যে রিজন আমরা পৃথিবীতে বসবাস করতে পারি। তার মানে যদি তাপীয় সমতাই থাকতো সৌরজগৎ, তাহলে সূর্য তাপ বিকিরণও করতে পারতো না, পৃথিবী এই তাপ অ্যাকসেপ্টও করতে পারতো না, তাই তো? তার মানে এই যে পৃথিবী থেকে শুরু করে আরো অনেক গ্রহ উপগ্রহের মতো ব্যাপারগুলা যারা আসলে তাপ শক্তির আদান প্রদানের মধ্য দিয়ে এক্সিস্ট করে, তাপীয় সমতায় থাকলে তারা এই তাপ শক্তির আদান প্রদান আর করতে পারবে না। যদি করতে না পারে তাহলে আসলে তো এই সোলার প্যানেল এক্সিস্টই করবে না, তাই না? এই সৌরজগতের কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে উত্তরটা হচ্ছে না। এবং কেন না, তার কারণটা হচ্ছে তাপীয় সমতায় থাকলে তাপের আদান প্রদান হয় না। তারপরের লাইনে আমরা বলবো যে তাপের আদান প্রদানটা কেন জরুরি, এবং লাস্টে আমরা যে সিদ্ধান্ত নিলাম তার একটা জাস্টিফিকেশন। ঠিক আছে? ওকে ওকে এই যে বললাম যে আমরা এখানে কয়েকটা সূত্র করব, 3টা সূত্র করব, কিন্তু 3টা সূত্র 1 2 3 এমন না। শুরুটা হচ্ছে শূন্যতম সূত্র থেকে। তো শূন্যতম সূত্র আসলে কি বলে? শূন্যতম সূত্র আমাদের বলে যে যদি দুইটা সিস্টেমের উভয়কেই তৃতীয় আরেকটি সিস্টেমের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে তবে তারা প্রত্যেকেই পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। কথাটার তার মানে হইছে এটা, যেমন এখানে ধরে নাও এটা একটা এ বস্তু, এখানে ধরে নাও যে এটা একটা বি বস্তু, এবং এই দুইটা বস্তুর সাথে আরেকটা বস্তুকে আসলে কানেক্ট করা হয়েছে। এই দুইটা বস্তুর সাথে আরেকটা বস্তুকে কানেক্ট করা হয়েছে, যে বস্তুটার নাম আমরা দিলাম সি বস্তু। এইরকম 3টা বস্তু এ বি সি। যদি বলছে যে ধরে নাও যে এই বস্তুর টেম্পারেচার 60 এবং এই বস্তুর টেম্পারেচার হইছে 20 এবং এই বস্তুর টেম্পারেচার হইছে 10, ঠিক আছে? তার মধ্যে শুরুতে এদের মধ্যে তাপের আদান প্রদান থাকবে, ঠিক আছে? এবং তাপের আদান প্রদান শেষে একটা জায়গায় গিয়ে ব্যালেন্স হবে না 3টা বস্তু। যদি এমন হয়, দেখো এখানে কি ঘটনাটা ঘটবে। যদি ব্যালেন্স হয়ে এমন হয় যে এই বস্তুটা আর এই বস্তুটা দুইটা এই বস্তুর সাপেক্ষে তাপীয় সাম্য অবস্থায় থাকে, মানে এই 3টা বস্তুরই তাপমাত্রা যদি সেম হয়ে যায় এট এ টাইম, ওই যে আমরা দেখলাম কিভাবে সেম হবে, তাহলে যদি সেম হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে এই বস্তুটাও এই দুইটা বস্তু পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে, ঠিক আছে? তার মানে এই জিনিসটা হইছে এইরকম দেখতে। মানে আমরা যদি বলি যে x y এবং y z, তার মানে আমরা দিন শেষে বলতে পারবো যে x z, ঠিক আছে? এইরকম মানে এই দুইটা বস্তুই এর সাপেক্ষে তাপীয় সাম্য অবস্থায় আছে, মানে এই বস্তু টেম্পারেচার আর এই বস্তু টেম্পারেচার সমান, এবং এই বস্তু টেম্পারেচার আর এই বস্তু টেম্পারেচার সমান। যদি হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে এই বস্তু আর এই বস্তু টেম্পারেচার সমান, ঠিক আছে? মানে এটা জাস্ট একটা বেসিক আইডিয়া। শূন্যতম সূত্র একটা বেসিক আইডিয়া দেয় এই তাপীয় সমতা কি জিনিস এটা বোঝানোর জন্য। আমরা তাপীয় সমতা সম্পর্কে আরো অনেক ডিটেইলসে বুঝে আসছি, এই কারণে আমাদের এই সূত্র অনেক বেশি ইজি মনে হচ্ছে, ঠিক আছে? এখন আমরা যে বয়ানগুলো দিলাম সো ফার, যে বয়ানগুলো দিলাম তার মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো ছিল সেটা ছিল কি তাপ এবং তাপমাত্রা, রাইট? সো এখন আমরা তো বুঝতে পারছি যে তাপ হইছে এক প্রকার শক্তি যেটা আমরা জুলে মাপি, কিন্তু তাপমাত্রা বিষয়টা আমরা অনেক রকম ভাবে মাপি। কারণ কখনো দেখছো যে তাপমাত্রাকে তোমার ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করা হয়, কখনো দেখছো তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করতেছে, কখনো দেখছো তাপমাত্রাকে কেলভিনে প্রকাশ করতেছে। মানে আমরা এই জিনিসগুলো ইউজুয়ালি দেখি এই 3টা, আরো অনেক কিছু এক্সিস্ট করে, ঠিক আছে?
তাহলে এখন যে কোশ্চেনটা দাঁড়াচ্ছে সেটা আসলে তাপমাত্রাটা আসলে কিভাবে মাপা হয় বা তাপমাত্রা মাপার আসলে বেসিকটা কোথায়, তাই তো? ওকে, যদি আমরা দেখি এই জিনিসটা, তাপমাত্রা আসলে দুই রকম ভাবে মাপা যায়। প্রথম রকমের নাম হইছে দুইটা স্থির বিন্দুর সাপেক্ষে। তার মানে আমরা তাপমাত্রা মাপবো কোনো কিছু সাপেক্ষে, কিন্তু সেই সাপেক্ষ হইছে দুইটা কার সাপেক্ষে? স্থির বিন্দুর সাপেক্ষে। তাহলে আমাদের জানতে হবে এই দুইটা স্থির বিন্দুগুলো কি কি। নাম্বার 1 স্থির বিন্দু, যেটাকে আমরা বলতেছি নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্কর মানে কি? নিম্ন স্থিরাঙ্কর মানে হচ্ছে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে। তার মানে বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, তার মানে এটা কি? এটা আসলে আমরা বলতে পারি ফ্রিজিং পয়েন্ট। আমরা আসলে বলতে পারি যে ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে? কারণ যে তাপমাত্রায় আসলে বিশুদ্ধ বরফ গলতে শুরু করে ওই তাপমাত্রায় পানিও বরফ হওয়া শুরু করে। তার মানে এটা আসলে আমাদের ফ্রিজিং পয়েন্ট। মানে নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে ওই তাপমাত্রা যেটা আমাদের বরফ গলতে শুরু করে। যেমন সহজ एग्जांपल আমরা সেলসিয়াসে জানি 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ গলতে শুরু করে, ঠিক আছে? এবং আরেকটা স্থির বিন্দু হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে। তার মানে এই জিনিসটা কি? বয়েলিং পয়েন্ট। তার মানে আমরা জানি যে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি আসলে ফুটতে শুরু করে সেটা আসলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তার মানে আমরা দুইটা স্থির বিন্দু পাইলাম, একটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, একটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। তার মানে একটাতে একটা এমন টেম্পারেচার যেখানে বরফ গলবে, আর একটা এমন টেম্পারেচার যেটা হচ্ছে পানি আসলে বাষ্প হবে, ফুটতে শুরু করবে, ঠিক আছে? আমরা জানি সেলসিয়াস স্কেলে সেটা 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুইটা স্থির বিন্দুর সাপেক্ষে আমরা আসলে তাপমাত্রাটা পরিমাপ করব, ঠিক আছে? ওকে, আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান কথাটার মানে হইছে এই যে বয়েলিং পয়েন্ট আছে, বয়েলিং পয়েন্ট আর এই যে ফ্রিজিং পয়েন্ট, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হইছে মৌলিক ব্যবধান, ঠিক আছে? তার মানে কারো যদি বয়েলিং পয়েন্ট 100 হয় এবং ফ্রিজিং পয়েন্ট 0 হয়, তার মৌলিক ব্যবধান কত হবে? তার মৌলিক ব্যবধান হবে 100, ঠিক আছে? মৌলিক ব্যবধান হবে 100, ঠিক আছে? তার মানে এই তিনটা জিনিস, এই তিনটা আইডিয়া আমাদের অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা স্থির বিন্দুর সাপেক্ষে আমরা আসলে নির্ণয় করব এই তাপমাত্রাটা, ওকে? তার মানে এই দুইটা একটা ইনহেরেন্ট বৈশিষ্ট্য তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে। আরেকটা বৈশিষ্ট্য থাকবে, সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হইলে পদার্থের যে ধর্মের সুষম এবং নিয়মিত পরিবর্তন হয় তাকে বলা হয় তাপমাত্রিক ধর্ম, ঠিক আছে? তাকে কি বলা হয়? তাকে বলা হয় তাপমাত্রিক ধর্ম। তার মানে আমরা তো বুঝলাম যে দুইটা স্থির বিন্দুর সাপেক্ষে আমরা আসলে এটা নির্ণয় করব, ওকে? কিন্তু আসলে কোন ধর্মের এগেইনস্টে নির্ণয় করব? কারণ আসলে আমরা বুঝলাম যে এই দুইটা পয়েন্ট এক্সিস্ট করে, কিন্তু আমরা তাপমাত্রাটা কিভাবে মাপবো? আমাদের জানতে হবে যে তাপমাত্রা পরিবর্তন হইলে কোন পদার্থের আসলে যে ধর্মটা নিয়মিত পরিবর্তন হয়। ওই যে মনে করে দেখো যে আমরা যে ফিভার হয়, মানে জ্বর হইলে আমরা যে থার্মোমিটারটা দিয়ে মাপি, ওর মধ্যে পারদ থাকে। ওই পারদের উচ্চতা কম বেশি হয় আমাদের শরীরের তাপমাত্রার এগেইনস্ট। তার মানে ওইখানে ধর্মটা হইছে পারদের উচ্চতা। তার মানে এই উচ্চতাটা একটা উষ্ণতামিতিক ধর্ম বা তাপমাত্রিক ধর্ম, ঠিক আছে? এই উচ্চতা যখন একটু কমে বা বাড়ে তখন আমরা সেই হিসেবে থার্মোমিটার রিডিং দেখে বলতে পারি যে ওই উচ্চতা অনুযায়ী আমার শরীরের টেম্পারেচার কত। তার মানে ওইখানে পারদের উচ্চতা একটা তাপমাত্রিক ধর্ম। তার মানে তাপমাত্রিক ধর্ম মধ্যে একটা एग्जांपल আমরা বলতে পারি, সেটা হচ্ছে পারদের উচ্চতা, ঠিক আছে? এই জিনিসটা আমরা বুঝতে পারছি, ওকে? এরকম আরো অনেক ধর্ম এক্সিস্ট করে। রোদ থার্মোমিটার আছে যেটা রোদ চেঞ্জ হয়, বা আরো অনেক থার্মোমিটার আছে যেখানে আরো অনেক বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়, যার উপর ভিত্তি করে আমরা আসলে এই জিনিসটা করতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি আসলে ব্যাপারটা কেমন। যদি এমন হয় যে ধরো কোন একটা ধর্ম, সে ফর एग्जांपल আমাদের যেহেতু সবচেয়ে কমন বিষয়টা হইছে পারদের উচ্চতা, তার মানে ধরে নিলাম
তার মানে আমরা ধরে নিলাম যে এই জায়গাতে যদি ধর্মের নিয়মিত পরিবর্তন হয় তাহলে আসলে গ্রাফটা দেখতে হবে এরকম মূলবিন্দুগামী সরলরেখা। সেই গ্রাফটা যদি আমি ঢাল নির্ণয় করি তাহলে আমরা ঢাল জানি কি y অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষের পরিবর্তন, সহজভাবে বলতে। তার মানে y অক্ষের পরিবর্তন যদি ডেল থিটা হয় তার মানে আমরা y অক্ষে কি নিচ্ছি টেম্পারেচার এবং x অক্ষে নিচ্ছি হইছে h মানে হাইট, পারদের উচ্চতা। তাইলে এইটা থ্রুতে আমরা আসলে ঢালটা বের করতে পারবো এবং এই ঢালের থ্রুতেই আমরা আসলে এই তাপমাত্রাটা পরিমাপ করব। ঠিক আছে? তার মানে দেখো এই জায়গাতে যদি হাইট হয় h1 এবং এই জায়গাতে হাইট হয় h2 এবং সেটার কারণে এখানে যদি টেম্পারেচার হয় θ1 এবং এখানে যদি টেম্পারেচার হয় θ2, তার মানে আমরা এই নিয়মিত পরিবর্তনকে কাজে লাগিয়ে এটার একটা কনস্ট্যান্ট ঢাল পাচ্ছি, তাই তো? তাহলে এই ঢাল দেখো এটা যদি নিয়মিত পরিবর্তন হয়, সে ফর एग्जांपल এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তার মানে tan 45 মানে ঢালের মান সব সময় 1। তার মানে এই যে ডেল থিটা এবং ডেল্টা এইচ এর যে ভ্যালুটা থাকবে সেটা সব সময় কনস্ট্যান্ট। এবং যখন এই নিয়মিত পরিবর্তনটা হয় এই ঢালটা যে কনস্ট্যান্ট, এই আইডিয়াটিকে ইউজ করে আমরা আসলে তাপমাত্রাটা পরিমাপ করতে পারি। তার মানে আমরা যে কনসেপ্টটা বুঝলাম সেটা হচ্ছে দুইটা স্থির বিন্দুর সাপেক্ষে আমরা তাপমাত্রাটা কিভাবে পরিমাপ করতে পারি এবং দুইটা স্থির বিন্দুর মধ্যে স্থির বিন্দুগুলো কি কি এবং ওই থার্মোমিটারের কোন বৈশিষ্ট্যটাকে কাজে লাগে আমরা এই জিনিসটা পরিমাপ করতে পারি। ঠিক আছে? ওকে, চলো এরপরে আমরা দেখব যে আসলে তাপমাত্রাটা ওই যে ইস্যুটা আমরা আরেকটু একদম প্র্যাকটিক্যালি দেখব। বিভিন্ন স্কেল ধরে নিলাম তোমাদের সবচেয়ে কমন তিনটা স্কেল। একটা স্কেলের নাম সেলসিয়াস, একটা স্কেলের নাম ফারেনহাইট, যেটাকে আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এবং আরেকটি স্কেলের নাম সেলসিয়াস যেটাকে আমরা সেলসিয়াস তো আমরা লিখছি। আরেকটা স্কেলের নাম হইছে কেলভিন, যেটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? যেটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি। ওই যে আগের যে আইডিয়াটা আমরা পড়লাম সেই আইডিয়া অনুযায়ী আমরা আসলে পৃথিবীর যে কোনো স্কেলের মধ্যে, সেটা তুমি জানো বা না জানো এরকম কোনো তাপমাত্রার স্কেল, সেটার মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। কিভাবে সম্পর্কটা স্থাপন করা যায়? আমরা এর আগে দেখছিলাম যে ঢাল যে কনস্ট্যান্ট, এটা থ্রুতে আমরা আসলে সম্পর্কটা স্থাপন করব। তার মানে ধরে নাও যে আমি জানি না এমন একটা স্কেলের নাম হইছে x, এমন একটা থার্মোমিটারের নাম হইছে x, তো সেই থার্মোমিটারের সাহায্যে আমরা বের করে ফেলতে পারি। কিভাবে? দেখো আমাদের যা করতে হবে সেটা হইছে, এটা বের করার ওয়েটা হইছে x মাইনাস, আমরা ওটাকে নিম্ন স্থিরাঙ্ক বলছি, x মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। ঠিক আছে? ওকে, ইকুয়াল টু, যেহেতু আমরা জানি যে ঢাল সমান, তার মানে আরেকটা স্কেল, সেই স্কেলের আমরা জানি না সেটা কোন স্কেল, সেটা হচ্ছে y ধরে নিলাম। তাহলে y মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। ঠিক আছে? ওকে, তাহলে এইটাই আমাদের একদম বেসিক, যেটা থ্রুতে এটা হচ্ছে আমাদের একদম বেসিকটা।
এটাই একদম আমাদের বেসিক ফর্মুলেশনটা, যেটা থ্রুতে আমরা আসলে আমরা এই সবগুলো জিনিস সম্পর্কে আইডিয়া পেতে পারি, যেটা থ্রুতে আমরা আসলে এই সবগুলো জিনিস সম্পর্কে আইডিয়া পেতে পারি। ঠিক আছে, তার মানে এইটা আমাদের একটা ইম্পর্টেন্ট বেসিক এই ফর্মুলার, সেটা হচ্ছে আমরা যে কোনো স্কেলের সম্পর্ক স্থাপন করতে পারবো আমরা এই ফর্মুলার সাহায্যে। সেটা তুমি জানো না, সেই স্কেলের নাম x মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু আরেকটা স্কেল যেটা y মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। ঠিক আছে, আমরা দেখি যে এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা কিভাবে আসলে এগুলো স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারতেছি। ধরে নিলাম যে এটা একটা কিউব, যেটা একটা সেলসিয়াস থার্মোমিটার, ধরে নিলাম এটা একটা সেলসিয়াস থার্মোমিটার, এবং এইটা একটা ফারেনহাইট থার্মোমিটার, এবং এটা একটা কেলভিন থার্মোমিটার। ঠিক আছে, ওকে, এটা ধরো একটা সেলসিয়াস, এটা ধরো ফারেনহাইট, এটা ধরো একটা কেলভিন। তাহলে আমরা যখন এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করব আমরা এই অনুযায়ী লিখব। তাহলে সেলসিয়াসে ধরে নিলাম আমার সি, ঠিক আছে, এবং সেলসিয়াসে আমরা নিম্ন স্থিরাঙ্ক, মানে সেলসিয়াসে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে 0, আর সেলসিয়াসে পানি ফুটতে শুরু করে কততে 100, তাহলে 100 মাইনাস 0 ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। ঠিক আছে, ইকুয়াল টু যদি আমরা ফারেনহাইটে আসি তাহলে ফারেনহাইট হইছে F, ফারেনহাইটে 32 ডিগ্রি ফারেনহাইটে বরফ গলতে শুরু করে, এবং ফারেনহাইটে পানি ফুটতে শুরু করে 212 তে, তার মানে ওটা তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এবং যেটা কেলভিন সেটাতে বরফ গলতে শুরু করে 273 এ এবং পানি ফুটতে শুরু করে 373 এ। ঠিক আছে, তার মানে এরকম দুইটা জিনিস আমরা সমান সমান লিখছি, x y z অনেক কিছু লিখতে পারবো। এখানে যেহেতু তিনটা স্কেল আমরা তিনটা লিখলাম, ওই একই সূত্র ইউজ করে দুইটা স্থির বিন্দু সাপেক্ষে। স্থির বিন্দু কয়টা? দুইটা, একটা নিম্ন স্থিরাঙ্ক একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, 0 100 32 212 273 373। এগুলোর সাহায্যে আমরা আসলে বের করতে পারি যে এই তিনটা স্কেলের মধ্যে কিভাবে সম্পর্ক। আমরা পৃথিবীর সব স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো। আমি জাস্ট তোমাদের পরিচিত একটা एग्जांपल বলি, ঠিক আছে? যদি আমরা এটাকে এখন কাটাকাটি করি তাহলে আমরা লিখতে পারবো c/100 ইকুয়াল টু f - 32 ডিভাইডেড বাই 180 আর k - 273 ডিভাইডেড বাই 100। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের দিন শেষে দাঁড়াবে c/5 equal to f - 32 divided by 9 equal to k - 273 divided by 5। ঠিক আছে, ওকে, এটা হইছে ওই তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আমি যদি তোমাদের জন্য এখানে আবার লিখে দিই সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু আমি আবারও বলছি শুধুমাত্র সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। সেই সম্পর্কটাকে আমরা শর্টকাটে ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, শর্টকাটে ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, কিন্তু আমাদের যদি হইছে ব্যাপারটা হইছে এমন ভাবে দেখতে বলে যে সেটা আমার জানি না, আমি নাম জানি না এমন যে কোনো স্কেল, তখন আমাদের আসলে শুরুটা করতে হবে কিন্তু এই ফর্মুলা থেকে। তার মানে এখানকার হাদিস হইছে এই ফর্মুলাটা, বুঝতে পারছি? তার মানে আমাদের এই ফর্মুলা থেকেই শুরু করতে হবে সবকিছু। কিন্তু বাই এনি চান্স যদি আমাদের এই তিনটা স্কেলের মধ্যে আসে তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই তিনটা স্কেলের মধ্যে যে সম্পর্কটা সেটা আমরা শর্টকাটে ঠিক এইভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, যে c/5 f - 32/9 k - 273/5। ওকে, সো এইভাবে আমরা দেখলাম যে আসলে তাপমাত্রাটা কিভাবে পরিমাপ করতে পারি এবং কিভাবে তিনটা স্কেলের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করলাম সেই আইডিয়ার উপর বেস করে। তার মানে এখানে আমাদের মনে রাখার থিওরি বাদেও ফর্মুলা যদি আমরা মনে রাখতে চাই, এই একটা ফর্মুলা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং এই একটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে ওই তিনটা স্কেলের ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে,
সো আমরা সামনে এই রিলেটেড আমরা কয়েকটা ম্যাথমেটিক্স সলভ করব যাতে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়।